গাইস, সঞ্জয় পাঠশালা নতুন একটা পডকাস্টে তোমাদের অসংখ্য স্বাগত। আজকের পডকাস্টটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের পডকাস্টে আমাদের অতিথি একজন ওয়েব এবং অ্যাপ ডেভেলপার, যিনি 2020 থেকে এই পর্যন্ত কন্টিনিউ করে কিন্তু কোডিং করছেন এবং নিজের কোম্পানি শুরু করেছেন, এবং সেখানে উনি মান্থলি কিন্তু লাখ টাকার উপরে কিন্তু ইনকাম করছেন। তোমাদের জন্য জানিয়ে রাখি, গত মাসের ওনার ইনকাম ছিল অ্যাপ্রক্স কিন্তু 1,20,000 টাকা। তো উনি যখন প্রথম নিজের জীবনের প্রজেক্ট শুরু করেন, জীবনের প্রথম প্রজেক্টে ওনার ইনকাম ছিল মাত্র কিন্তু 750 টাকা। তো সেই 750 টাকার প্রথম প্রজেক্ট থেকে শুরু করে এই মুহূর্তে বর্তমানে এখন প্রজেক্ট করছেন 1,20,000 থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত প্রজেক্ট করছেন। তো তার সঙ্গেই আজকে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেবো, এবং তার সঙ্গে পডকাস্টের মাধ্যমে আমরা জানবো তার জীবনের কাহিনী এবং কিভাবে আমরা চাইলেই একজন কোডার হতে পারি, একজন ওয়েব ডেভেলপার হতে পারি, সেই বিষয়ে আজকের এই পডকাস্টটা। তো চলো পডকাস্টটা শুরু করা যাক। শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, পাশে বেল আইকনটা প্রেস করে দাও চ্যানেলে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকে এই পডকাস্টটা শুরু করা যাক। আজকের আমাদের অডিয়েন্স তো জানে যে আমরা কি নিয়ে আজকে পডকাস্ট করব। তো হুম, প্রথমত প্রথম কোশ্চেন তোমার কাছে এটাই থাকবে যে হ্যাঁ, অনেক হুম, বিষয়ে আজকে আলোচনা করব যে তোমার প্রথম ইনকাম কত ছিল, এছাড়া কেনই বা হুম, তুমি এই প্রফেশনটা বেছে নিলে। তো সেই বিষয়ে হুম, আমার প্রথম কোশ্চেন, যে এই যে হুম। ওয়েব ডেভেলপমেন্টে তোমার যে আগ্রহটা প্রথম কিভাবে হুম। জন্মায়? দেখো, মানে এক একজনের এক একটা বিষয়ের উপর আর কি ইন্টারেস্টেড থাকে, এক একজনের এক একটা বিষয়ের উপর। মানে আমার বরাবরই আমি যখন হুম। এইচএস দিই, মানে সেকেন্ডারি দিই, তখন থেকে আমার মানে আগ্রহ ছিল যে আমি মানে একটা ওয়েবসাইট বানাবো। আচ্ছা। এব- এবারে ব্যাপারটা হচ্ছে, এর মাঝখানে আমি বেশ কয়েক জায়গায় পয়সা কড়ি দিয়েছি বানানোর জন্য, ঠকেছি। এরপর আগ্রহ জাগলো মোটামুটি বছর খানেকের মধ্যে। মানে পরে ভাবলাম যে না, সবাইকে তো পয়সা দিলাম, দিয়ে দেখলাম কেউ তো মানে আমার মানে আশাটা পূরণ করে দিল না। আচ্ছা, হ্যাঁ, তো আশা তো নিজেই ট্রাই আশাই। করা যায়। এখন নিজেই শেখার ট্রাই করি যে কিভাবে আমি বানিয়ে প্রফিট করতে পারবো। লোকে তো হুম। আমার সাথে স্ক্যাম করে নিল, এখন আমি কিভাবে এই ফিল্ডে আসতে পারি। তো সেখান থেকেই আর কি আমার একটা ইন্টারেস্ট যে শিখবো প্রোগ্রামিং। আচ্ছা, আচ্ছা। তো মানে শিখে। শেখাটা শুরু হয় যেরকম, অনেকে হয় না যে ছোটবেলা থেকেই কোডিং শেখা শুরু করে। তো তোমার সেরকম আশা করি না যে তুমি 12 থেকেই শুরু করেছিলে নাকি প্রথম জার্নি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। মানে অনেকে আর কি একদম ছোট থেকে শুরু হয়ে যায়, এখন যেরকম বাচ্চাদের মানে স্কুল লাইফ থেকে শুরু হয়ে যায় কোডিং শেখানো। তো তোমার কাছে আমার সেকেন্ড কোশ্চেন এটাই থাকবে, যে যারা এই ফিল্ডে আসতে চাইছে বা যারা কোডিং শিখতে চাইছে, তাদের জন্য বেস্ট যে ল্যাঙ্গুয়েজ গুলো, কোডিং ল্যাঙ্গুয়েজ, সেগুলো কোনগুলো হওয়া উচিত? মানে যারা প্রথম শুরু করতে চাইছে, ধরো আমি একটা স্টুডেন্ট, আমি 10-এ পড়ি বা 9-এ পড়ি, আমি শুরু করতে চাইছি কোডিং জার্নি। আমার তো প্রথম ল্যাঙ্গুয়েজ আমার কি কি থাকবে? এখানে বেস্ট বলে কিছু হয় না, বেস্ট বলে কিছু হয় না, তুমি যেটা ভালো পাবে সেটাই বেস্ট। আচ্ছা, ফার্স্ট কথা। আচ্ছা। এবারে সেকেন্ড কথা হচ্ছে, মানে তোমার শিখলে হবে না, শুধু দেখতে হবে কোনটাতে সিকিউরিটি লেয়ার বেশি আছে, হুম। এসবের দিকে একটু ধ্যান রাখতে হবে। তো বেসটা ওরকম ভাবে কোনো বেস নেই। সমস্ত প্রোগ্রামার বলো বা ডেভেলপার বলো বা কম্পিউটার ইঞ্জিনিয়ার বলো, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বলো, যাই বলো ওদেরকে, ওরা যেটা পারে সেটাই বেস্ট। হুম। মানে আমি যদি পিএইচপি ডেভেলপার হই, তাহলে আমি পিএইচপি ভালো হতে পারি। পিএইচপি, তুমি যদি লালাবেল হও পিএইচপি, তাহলে? আচ্ছা, তাহলে আমার কাছে লারাভেলই বেস্ট। আচ্ছা। তো তোমার মতে এখন বর্তমানে তুমি কোন ল্যাঙ্গুয়েজ গুলো সবচেয়ে বেশি ইউজ করো? বর্তমান আমি ইউজ করি মানে মেইনলি আমার যে ব্যাকএন্ডের কাজগুলো হয় সেখানে তো আমি ইউজ করি লারাভেলের। হুম। আর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুলো যেগুলো হয় সেগুলো আমি করডোবা জেএস এ করি, প্লাস নোড, এই তিনটে মিক্স দিয়েই করি। আচ্ছা, আচ্ছা। তো আর কি যারা অনেকে কি কি হয়, কোডিং অনেকে শিখতে চায় না, অনেকে অন্য প্রফেশনে যেতে চায়। তো তোমার মতে এই ফিল্ডে, এই প্রফেশনে কিরকম আর্নিং এর অপরচুনিটি আছে? দেখো, এখানে তুমি একটা জব করে ম্যাক্স টু ম্যাক্স কত টাকা স্যালারি পেতে পারো? বেসিক স্যালারি 15,000 থেকে শুরু হবে, মেবি সামথিং। মানে মিনিমাম মিনিমাম এখন এখন এমনও ফিল্ড আছে যেখানে তোমাকে 15,000 টাকাও স্যালারি দেবে না। আমি হুম। আহ, নিজেই একজন
সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। আমার ডিপ্লোমা শেষ, বিটেক করছি। তো ডিপ্লোমা করার পর আমি বেশ কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, ক্র্যাকও করেছি। ইন্টারভিউ করার পর আমার বেসিক স্যালারি স্টার্ট হচ্ছে 9,000 টাকা থেকে। 9,000। 9,000 টাকা থেকে, যেখানে আমি যদি একটা প্রজেক্ট ধরি, আমার একটা প্রজেক্টের প্রাইস 9,000 টাকা আসে না। হুম বরং একটা প্রজেক্ট করতে আমার খুব বেশি হলে 10 দিন বা 15 দিন ম্যাক্স টু ম্যাক্স লাগতে পারে। হুম তো সেক্ষেত্রে আমি যদি 15 দিনে 9,000 টাকা কামাতে পারি, মানে 9,000 টাকা হয় না, আমার বেসিক প্রজেক্ট স্টার্ট হয় মিনিমাম 15,000 থেকে, মানে 15,000 টাকা থেকে শুরু হয় বেসিক যেগুলো কাজ হয়। হুম হুম। তো সেখানে আমি যদি 15 দিনে 15,000 টাকা প্রফিট করতে পারি, তাহলে মান্থলি আমার 30,000 টাকা আসতেছে। হুম। এবারে হ্যাঁ আমরা যদি আমরা যদি টিম ওয়ার্ক করি, মনে করো 4টা বন্ধু বলো, কলিগ বলো, মানে তোমার যা স্টাফ বলো আর বলো। কি, হ্যাঁ। staff বলো, যা বলার বলো, যদি 4জন মিলে স্টার্ট করি, আমরা যদি একটা প্রজেক্ট স্টার্ট করি, তাহলে আমাদের খুব বেশি হলে 5 দিন লাগবে। হুম। 5 দিনে যদি আমরা যদি 15,000 টাকা প্রফিট করি, তাহলে আমাদের 6 15 90 90,000 টাকা হচ্ছে 4 জনের। 4 জনের। হুম। তাহলে কত টাকা প্রফিট ফেলতে পারছি? এবারে সব প্রজেক্ট যে 15,000 হবে এমন তো কথা না। না, এমন তো কথা না, বেশিও হতে পারে। বেশিরভাগ তো 5টা করে বেশিই হয় প্রজেক্ট। নাকি? হ্যাঁ, মানে সিমিলারলি তোমাকে আমি, মানে নর্মালি কোনো কাস্টমার যদি আর কি ওনার একদম লোয়েস্ট বাজেটও থাকে, তবু একটা কাস্টমারের মিনিমাম 25,000 বাজেট থাকেই কিন্তু। হুম। কারণ 25,000 টাকার নিচে বর্তমান মানে কি কি ব্যবসা স্টাবলিশ করবা? সে তো অবশ্যই অবশ্যই। আচ্ছা। হ্যাঁ, এটা হয়তো অফ টপিক হয়ে যাবে। তুমি যেরকম ১ম এ বললে যে তুমি একটা ইন্টারভিউ দিয়েছিলে, সেখানে ইন্টারভিউ ক্র্যাকও করেছিলে। সেম আমার ক্ষেত্রে বলতে গেলে সেরকমই হয়েছিল। আমি বেসিক্যালি ভিএফএক্স এর স্টুডেন্ট ছিলাম। তো আমি যখন আরকি ১ম আমার ইন্টারভিউ দিই, তখন যখন আমি শুনতে পারি যে যে ইন্টারভিউ দেওয়ার পরে আমার জবটা হবে ব্যাঙ্গালোরে। তো আমার এখান থেকে ব্যাঙ্গালোরে শিফট হতে হবে। আর ওখানে গিয়ে আমার বেসিক স্যালারি হবে 25,000। তো আমি যদি সেটা ক্যালকুলেট করতাম যে আমার ব্যাঙ্গালোরে থাকা খাওয়া মিলিয়েই তো পয়সা চলে যেত। মানে হাতে কিছু থাকতো না। আর আমি যদি হাতে সেম কিছু আমি টাকা থাকে। ব্যাঙ্গালোরের হ্যাঁ, মতো একটা সিটিতে নর্মালি একটা রুম রেন্টে নিতে যাও, তবু তো 8-10 হাজার টাকার নিচে পাবা না। সেটাই। আর খাওয়া-দাওয়া মিলিয়ে স্যালারি কিছু নেই আরকি, সব ফাঁকা। হ্যাঁ, আর আমি আমি তো যদি আমি তো সেম হিসেব করে দেখি, যদি 25,000 টাকা স্যালারিতে যাই, যদি তুমি পান খাও, তাহলে তোমার তো পান খাওয়া পয়সাই হবে না, শেষে টিকবে না। হ্যাঁ, তো আমি সেটাই বলছি যে আমি যদি এখন ভিএফএক্স এর একটা প্রজেক্ট আমি যদি ফ্রিল্যান্সার হিসাবে করি, তাহলে তো আমি সেখান অ্যাজ থেকেই এ আরকি বেশি চলে আসবে। হ্যাঁ, অ্যাজ এ ফ্রিল্যান্সার তুমি যদি জয়েন করো, তাহলে হুম। তোমার সেখানে একটা প্রজেক্টের তোমার একটা প্রজেক্টের মিনিমাম কস্ট খুব বেশি বা খুব কম হলেও মিনিমাম 10,000 টাকা চলে আসবে। হ্যাঁ, ছোটখাটো একটা প্রজেক্ট হলেও তাও চলে আসবে। তো আচ্ছা, তো এই বিষয়ে আমার নেক্সট কোয়েশ্চেন থাকবে তোমার কাছে যে, এই যে ওয়েব ডেভেলপমেন্ট এর ফিল্ডে তুমি বেসিক্যালি কিন্তু ১ম ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করেছিলে, তাই তো? এখন তো তোমার রাইট। একটা কোম্পানি আছে, তুমি কোম্পানি রান করছো আর সেখানে আর্নিং করছো বিভিন্ন সোর্স এর মাধ্যমে। তো ১ম যখন ফ্রিল্যান্সিং শুরু করো, তখন কোন ফিল্ড থেকে তোমার কাছে ক্লায়েন্ট আসা শুরু হয়? কিভাবে আরকি ক্লায়েন্টদের আমি আনো আরকি? আমি নরমালি সে সময় আমার এতটা ধ্যান ধারণা ছিল না কোথা থেকে ক্লায়েন্ট নিয়ে আসবো, কারণ আমার সেটা ফার্স্ট টাইম ছিল। হুম, আমি সে সময় হয়তো ফেসবুকে পোস্ট করেছিলাম, হুম। পোস্ট করে বুস্ট, আচ্ছা, সেই আচ্ছা। বুস্ট একটা ক্লায়েন্ট এসেছিল, আর আমার তখনকার ফার্স্ট টার্নিং ছিল 750 টাকা। মানে ১ম ইনকাম ৭৫০। মানে এটা কোন সালের কথা হচ্ছে? এটা নিয়ার অ্যাবাউট 2020 কিংবা 2019। ২০২০, ২০১৯, আচ্ছা ২০১৯-২০ মানে মাঝামাঝি পর্যায়ে তুমি তোমার ১ম আর্নিং পাও হাতে। আচ্ছা। তো আমরা কি আমাদের অডিয়েন্স যারা আছে সঞ্চয় পাঠশালা, তারা কি একটুখানি আরকি জানতে পারে যে এই যে জার্নিটা, যে একটা নরমাল ছেলে থেকে যে কিনা 12 এ পড়তো, তো একটা নরমাল ছেলে থেকে এই যে একটা ডেভেলপার হয়ে ওঠার যে কাহিনীটা, মানে কিভাবে মনে আসলো যে আমি ডেভেলপমেন্ট শিখবো, আমি এই ফিল্ডে আসবো? এই পুরো কাহিনীটা যদি একটুখানি ছোট আকারে বলা যেত। ওই যে বললাম না, আমার প্রথমত আমি সে সময় একটা পোর্টাল মানে একটা ওয়েবসাইট বানানোর জন্য আমি চেষ্টা করছিলাম এদিক থেকে ওদিক থেকে কাউকে ধরে করাবো, কিন্তু আচ্ছা, আলটিমেটলি আমি স্ক্যামের শিকারই হয়েছিলাম। আচ্ছা। কারণ
সে সময় স্ক্যামটা এতটা হতো যে অ্যাকশন নেওয়ার মতো তো কিচ্ছু ছিল না। হুম। তো সে সময় আমার আমি কি করেছিলাম, একজনকে পয়সা করে দিয়েছিলাম, 5,000 টাকা নিয়ার অ্যাবাউট দিয়েছিলাম। সে সময় একটা মার্কেটে 5,000 টাকা দিয়েছি একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়ার জন্য, বাট আলটিমেটলি ও আমার সাথে স্ক্যামই করে দিয়েছে। আচ্ছা। তারপর আমার এরকম করে বেশ কয়েকবার আমার সাথে যখন ফ্রড হয়, আমি ভাবলাম যে না, একটু দেখি এখানে কি আছে। তারপর মানে শেখা বলতে আমি সেরকম কোনো ইনস্টিটিউশন থেকে বা কিংবা সেরকম কোনো কোচিং সেন্টার থেকে কোনোভাবে কোনো কোচিং নেইনি। আমি ইউটিউবে একটু মাঝে মাঝে ভিডিও দেখতাম। হুম। আর এক কাজ করতো আমার সে সময়কার একজনের চেনা জানা একজন ছিল, চেনা পরিচিত মাঝে। ওনার উনি যখন কাজ করতো, আমি ওনার কাজের যে স্ট্রাকচারটা আছে, বেসিক স্ট্রাকচারটা আমি একদম হুম। পুরো একদম বসে বসে দেখতাম এনিডেস্কে, আচ্ছা, যে আচ্ছা। কি করে কি করছে। যেটা বুঝতাম না সেটা জিজ্ঞাসা করতাম যে এটা এখানে কি করছো। এদিকে ইউটিউবে আইডিয়া নিচ্ছি যে এটা করার জন্য আমাকে এরকম প্রসেস ফলো করতে হয়। হুম। এবারে উনি যখন করতেন, আমি ওখানে লাইভ একটা ক্লাস পেয়ে যাচ্ছি। হুম। ইউটিউবটা আমাকে বেসিক একটা আইডিয়া দিচ্ছে। তো এরকম ভাবেই আমার আরকি জার্নিটা স্টার্ট হয়। তো আচ্ছা। ধীরে, 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 ধীরে ওনারই কাজ করতাম আমি আগে। আ যখন আমি ১ম প্রজেক্ট কাজ করেছি, তার কিছুদিন পর আমি বললাম যে, "আমি তো হালকা, হালকা পারি। তো হুম। আমাকে যদি একটু গাইড তাহলে ভালো হতো।" আমি বললাম যে, আচ্ছা, "আমাকে পয়সা না দিলেও আমি কাজ করে দিব।" আচ্ছা। কারণ আমার শেখার আগ্রহ ছিল। আমি হুম। বলেছি যে, "আমাকে পয়সা দিতে হবে না। আমি তোমার কাজ করে দিব।" বাট কি বলবো মানে মানে হয়তো সেখান থেকে আরকি আস্তে, 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 আস্তে ধীরে, ধীরে আরকি এগিয়ে আসা। হয়তো ওনারও ইচ্ছে ছিল যে না, ছেলেটা শিখুক, ভালো কিছু করুক, করে খাক। হুম, হুম, তো উনি আমাকে আ ১ম একটা প্রজেক্ট দিয়েছিল। আমাকে যেটা বানাতে হচ্ছিল একটা আ বানাতে না, সরি ভুল বললাম। আমাকে করতে হয়েছিল একটা একটা প্যানেলে কিছু মানে যেখান থেকে ধরো আমি কিছু ইমেজ ফাইল আপলোড করব। ইমেজ কিংবা হুম, পিডিএফ কিংবা হুম। পিপিটি যে একটা ফরম্যাটে ফাইল আপলোড করব। আচ্ছা। বাট আ যেটা আমার ফর্মে মেনশন থাকবে। আমি যদি ফর্মে বলি যে শুধু জেপিজি কিংবা পিএনজি অ্যাকসেপ্ট করব, তাহলে যাতে শুধু হুম। জেপিজি পিএনজি অ্যাকসেপ্ট হয়। মানে আচ্ছা, আমাকে আচ্ছা, ফাইলটাকে হয়েছিল। আচ্ছা। তো সেই ফাইলটাকে ফিল্টার করে দিলাম। তারপর উনি আমাকে বলল যে, "কাজটা করেছিস?" তো আমি বললাম, "হ্যাঁ, করেছি।" তো আমাকে বলল, "ঠিক আছে, বল কি করে করলি?" হুম। আমি ভাবছিলাম আমি হয়তো কারোর কাছে হেল্প নিয়েছি। তো আমি বললাম আচ্ছা। যে, "এই প্রসেস এ করেছি।" তো আমাকে সে তখন বলল যে, "নাহ, তুই তো শিখে গেছিস কিছুটা হলেও।" তারপর আমাকে ধীরে, ধীরে একদিন আমাকে কাজ করতে বলল কি, উম একটা পুরোনো পোর্টাল ছিল। সেখানে হুম। আমাকে বলছিল যে সেখানে আমাকে বলেছিল যে, "তুমি এক কাজ করো, আ লগইন পেজ বানাও।" আচ্ছা। মানে লগইন পেজে অ্যাকশন নাও। পরে সে সময় আমি কি করলাম, ওই ওনার মানে লগইন পেজে অ্যাকশন না বলতে কি, আমাকে লগইন পেজে যেই অ্যাকশন বাটন ছিল, হুম। সে বাটনে সে বাটনে ক্লিক হলে জাভাস্ক্রিপ্ট কল হবে এবং ওখানে ওটিপি ভ্যালিডেট করাতে হবে। আচ্ছা, মানে ওটিপি দিয়েই লগইন সিস্টেম করতে হবে। হ্যাঁ। আমি হুম। করে দিয়েছি। তো মোটামুটি সেই মান্থটা আমাকে একটু প্রেশারে রেখেছে। রাখার পরও আমাকে সেই সময়কার মার্কেটে আমাকে ৳৫,০০০ দিয়েছে। আচ্ছা। মানে এবার তখনকার ৳৫,০০০ তাও অনেকটাই ছিল ভ্যালু বলতে গেলে। এখনকার মিনিমাম কত? ২৫-৩০,০০০ তো হয়ে যাবে, তো সেই সময়কার হুম, হুম, ৳৫,০০০ হুম, ভ্যালু। হুম। সেই ২০১৯-২০ কথা আমরা ধীরে, বলছি ধীরে আরকি। এরপর ধীরে, ধীরে শিখলাম। এরকম করতে, করতে শিখলাম। তারপর আমাকে ওই কোনভাবেই আরকি ধীরে, ধীরে উনি আরকি যেটা পারতাম না পরে বলে দিতাম যে, "স্যার আমি এটা পারছি না।" স্যার বলেই সম্বোধন করতাম উনাকে। হুম। আম তো ওখান ভগবানের থেকেই নাম আরকি আচ্ছা, বুঝতে পেরেছি। উনার দীর্ঘায়ু কামনা করি ভগবানের কাছে। তো তুমি যখন হ্যাঁ, তোমার কাছে উনি আরকি বলতে গেলে গুরু হয়ে এসছে। তোমাকে সবকিছু হাতে ধরে শিখিয়ে দিয়েছে আরকি। তো ওখান থেকে তোমার আরকি লাইফটা আরকি অন্য আরকি ডাইরেকশন এ চলে যায়। তো এখানে আমার নেক্সট কোয়েশ্চেন আসবে যে তুমি তখন আরকি কোডিং শুরু করেছিলে যখন আরকি এই এআই যেরকম ChatGPT আছে, ব্ল্যাকবক্স এআই আছে, এরকম অনেক রকম এআই লঞ্চ হয়েছে। তখন কিন্তু কোনো এআই ছিল না। তো ছিল না। হ্যাঁ, তো এখনকার মানে সময়ে এআই কিন্তু মার্কেটে ভর্তি হয়ে গেছে। তো হুম, সেই পরিপ্রেক্ষিতে তুমি নতুন স্টুডেন্টদের কি বলতে চাও? যে এআই তো আছে, এআই কে প্রম্পট দিলেই তো সবকিছু বানিয়ে দিচ্ছে। তো তারা কিভাবে এআই আর প্লাস নিজের দক্ষতা একসঙ্গে মিক্স করে আরকি এগোতে পারবে? এগোতে পারবে। তো হুম। আমি এটা সাজেস্ট করব যে তোমাদের দরকার বর্তমান শুধু বেসিকটা। আচ্ছা। বর্তমান বর্তমান দরকার শুধু বেসিকটা।
তোমাকে মানে পিওর সেরকম কিছু জানতে হবে না, বেসিক জানলে তোমার কোথায় কি ইউজ করতে হবে তুমি বুঝতে পারবা, এবং তুমি বুঝতে পারলে এআই কে প্রম্পট দিতে পাবা। হুম এআই কে প্রম্পট দিতে পাওয়া মানে কি, এআই কে প্রম্পট দেওয়া মানে ও তোমাকে একটা আলটিমেট বেসিক স্ট্রাকচারে কোড দিয়ে দিচ্ছে। হুম এবারে হুম তোমাকে বেসিক স্ট্রাকচারে যখন কোডটা দিয়ে দিচ্ছে, তুমি আলটিমেটলি সেটাকে মডিফাই করে সেভ করে নিতে পারবা। হুম। অ্যাকচুয়ালি কি হয়েছে যে এবারে আমি কোনো এআই চ্যাটবটকে যদি বলি কিছু বানিয়ে দিতে, তারপর যদি আমি বেসিক্সটা বুঝতেই না পারি, তাহলে কি আমি এডিট করবো সেটাকে, তাই তো? সেটাই আমি বলতে চাচ্ছি। হুম। আচ্ছা, তো তোমার মতে এই মুহূর্তে কোন কোন এআই ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেস্ট আর কি তুমি ইউজ করছো পার্সোনালি, সেটাই জানতে আমি চাইছি। আমি আমি পার্সোনালি যেটা রেকমেন্ড করব সেটা হচ্ছে, দেখো, তোমাকে যদি ইমেজ থেকে কোনো অ্যাপ কিংবা ওয়েবের স্ট্রাকচার নিতে হয়, হুম। সেক্ষেত্রে ইউজ করো blackbox.ai। কারণ blackbox.ai বর্তমান এমন একটা এআই যেটা ফ্রিতে, ফ্রিতে আচ্ছা। কোনো প্রিমিয়াম ভার্সন ছাড়াই ওরা ফাংশন ভালো দিচ্ছে। আচ্ছা। আর আর যদি তোমাকে মানে প্রম্পটের উপর ডিপেন্ড করে চলতে হয়, তাহলে তোমার ধরো ইসি চলে আসছে, তোমার চ্যাট জিপিটি আছে ভালো। হুম হুম হুম। আচ্ছা, তো আমি একটুখানি অফ টপিকে যাব যে আহ, এই ফিল্ডের মধ্যেই কিছুদিন আগে চায়নাও নিজের একটা চ্যাটবট লঞ্চ করেছে, এআই। তো সেই বিষয়ে কি বলবে, কতটা আর কি ইউজ করেছো কি? অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে কোনো আহ, আলাদা কোনো এআই ইউজ করছি না, তার কারণ আমি মনে করো সবারই একটা তো ইন্টারেস্টের ব্যাপার হুম থাকে না। হুম ইন্টারেস্টেড অলরেডি আমার চলে আসে চ্যাট জিপিটি আর তো ওপেন এআই আর হচ্ছে তোমার হ্যাঁ। ব্ল্যাক বক্সে। হুম সেক্ষেত্রে আমি আদার্স কোনো এআই সম্পর্কে এখন বলতে পারছি না, কারণ আমি যেহেতু নিজেও ইউজ করিনি। হুম। সেক্ষেত্রে তোমাদেরকে বলতে পারবো না যে এখানে এটা হচ্ছে ওখানে ওটা হচ্ছে। আমি এ বিষয়ে এ ব্যাপারে কোনো। আচ্ছা আচ্ছা। তো নেক্সট কোশ্চেন আমার এটা থাকবে যে নতুন যারা এই ফিল্ডে এসছে, সাপোজ আমি 1 বছর ধরে কোডিং শিখছি, এখন আমি মোটামুটি ভালোই পারি। তো আমার কি কি করা উচিত প্রথম? আমার কি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কোনো কোম্পানিতে জবে জয়েন করা উচিত, নাকি আমাকে আমি যেটুকুই পারি সেটুকু দিয়ে আমাকে ফ্রিল্যান্সিং শুরু করা উচিত? কি করা উচিত? হ্যাঁ, যেটুকু পারো সেটুকু দিয়েই শুরু করো। তোমার এক্সপিরিয়েন্স লেভেল বাড়বে, তোমার আহ, কাজের প্রতি আগ্রহ জাগবে, কারণ তুমি হুম যখন ফ্রিল্যান্সিং শুরু করবে তোমার আলটিমেটলি একটা জবের থেকে তুমি পয়সা ভালোই পাবা। তোমার দিন শেষে তোমাকে যদি জব করো, দিন শেষে তোমাকে ফিরে আসতে হবে শূন্য পকেটে। হুম। আশায় বসে থাকতে হবে কখন স্যালারি ঢুকবে। আশায় থাকতে এবারে হবে আশায়, সারা মাস। এবারে অফিসে গিয়ে একটা হচ্ছে তোমার এইচআর এর প্রেসার, বসের প্রেসার, প্রজেক্টের প্রেসার, টিম মানে ম্যানেজ পেশার টিম ভর্তি। প্রেসারে প্রেসার। এবারে তুমি যদি ফ্রিল্যান্সিং করো, কাস্টমারকে বলে দিলা আমার তোমার 10 দিন লাগবে, তো কাস্টমারকে বলে দিলাম দাদা আমার 15 দিন লাগবে। একদম আরামসে। বিন্দাস রিল্যাক্সে করো। 10 দিনের জায়গায় 15 দিন নাও, সমস্যা নাই। তুমি একদম নিজস্ব ব্যক্তি স্বাধীনতায় চলতে পারবা। হুম, একদম যখন খুশি তখন বেরিয়ে যাচ্ছ, যখন মনে হলো কাজ শুরু করে দিই, কাজ শুরু করে দিচ্ছি আর কি। যেমনটা যেমনটা আমি বলি, আমার রিসেন্টলি আহ 6খানা প্রজেক্ট কিন্তু রানিং চলছে। আচ্ছা, ছখানা। কাউকে, হ্যাঁ, কাউকে টাইম দিয়েছি 10 দিন, কাউকে দিয়েছি 15 দিন, কাউকে বলেছি 1.5 মাস লাগবে, কাউকে বলেছি 50 দিন লাগবে। সবাইকে যাকে যেটা বলে সেটা বলে দিয়েছি, মানে মুখে যে ডেডলাইন আসছে সেটাই বলে দিচ্ছি। কারণ হুম। তার আগে আমি সবার আগে ওই মানে ক্লায়েন্টদের আমি কাজের স্ট্রাকচার জেনে নিয়েছি যে তোমাকে এটা এটা দিতে হবে। হ্যাঁ, মানে একটা বেসিক আমার, স্ট্রাকচার শুনে নিচ্ছ যে কতদিন লাগতে পারে, মানে সেরকম ভাবে। তো ফার্স্টে একটু 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 হালকা এই প্রজেক্টে কাজ করছি, হালকা ওই প্রজেক্টে করছি, হালকা ওই প্রজেক্টে করছি। আমার তিনটে যদি বলি তিনটেই মেনটেন হয়ে যাচ্ছে, ছটা যদি বলি ছটাই মেনটেন হয়ে যাচ্ছে। হুম। তো আমার প্রজেক্টও হচ্ছে, টাইমও মেনটেন হচ্ছে, আর এমনকি আমি আমার নিজস্ব স্বাধীনতায় চলছি। পার্সোনাল লাইফও মেনটেন হচ্ছে আর কি, সবকিছু আর কি এটুকু দিচ্ছি। ফ্রিডমে চলছে। আচ্ছা, তো হ্যাঁ, ফ্রিডম নেই তোমার কাছে একটা অন্য কোশ্চেন করা যাক, যে এই যে তুমি বললে তুমি এই মুহূর্তে 6টা প্রজেক্ট রানিং করছো, তো তোমার গত মাসের আর্নিং কত ছিল, মানে যদি আর কি বলা সম্ভব হয় তাহলেই বলো, না হলে একটা আন্দাজ দেখো দিলেও হবে। এখানে এখানে অসম্ভবের কিছু নেই। এবারে মানে অনেকেই আসে যে আমি আমার আর্নিং তোমাকে বলবো কেন, অনেকেই আসে এরকম সে করে। সে কিন্তু অবশ্যই সেরকম অবশ্যই। কিছু না। দেখো, আমি আমি যদি 10 টাকা প্রফিট করি তুমি আমার কাছে চাইতে আসবে না, যদি আমি 10 টাকা প্রফিট না করি তুমি আমাকে দিতে আসবে না। হুম আলটিমেটলি আমার কথা হচ্ছে, আমার ইচ্ছে শক্তি থাকলে আমি তোমাকে বলতে পারবো, না থাকলে বলতে পারবো না।
তো মেন অবশ্যই। তোমার হচ্ছে যেটা, আমি লাস্ট মান্থ প্রফিট করেছি নিয়ার অ্যাবাউট তোমার 1,20,000। 1,20,000। মানে সেই ঘুরে ফিরে প্রথম কোশ্চেনেই চলে আসে যে প্রথম যখন শুরু করেছিলে তখন প্রথম আর্নিং 2019-20 750-800 টাকার কাছাকাছি ছিল, তাই তো? আর সেখান থেকে প্রায় বলতে গেলে 250-300% গ্রোথ আর কি। আচ্ছা, তো এমনও তো হয়েছে না যে এর থেকে বেশি আর্নিংও কোনো মাসে সেরকম হয়েছে? এখানে গ্রোথের কিছু নেই। যেমন ধরো লাস্ট মান্থ আমি 1,20,000 প্রফিট করেছি, তার হুম। সামনের মাসে আমি নিয়ার অ্যাবাউট 60,000 করেছি। হুম। এই মাসে আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 22 তারিখ। হুম। এই 22 তারিখ পর্যন্ত আমি নিয়ার অ্যাবাউট 80+ করে দিয়েছি। 80+ হয়ে গেছে 22 তারিখ পর্যন্ত? আচ্ছা। আচ্ছা। তো বাকি বাকি দেখি বাকি 10 দিনে মানে ভগবান কি দেয়। আচ্ছা, তো দেখো তুমি যেহেতু আজ থেকে বিগত 5 বছর ধরে এই ফিল্ডে রয়েছো, অনেক কিছু ওঠানামা অনেক কিছু দেখেছো, তো এই ফিল্ডে কাজ করতে করতে কি এমন প্রবলেমের সম্মুখীন হয়েছো এর আগে যেগুলো তুমি নতুনদের বলতে আহ, পারবে, যাদের তারা বিপদে না পড়ুক? তো তোমার কি মনে হয়? ফার্স্ট কথা হচ্ছে তোমার ক্লায়েন্টকে ঠিকঠাক ডেডলাইন দাও। হুম। ক্লায়েন্ট ফিউচারে তো আরো দুজনকে রিফার করবে যে না ওনার কথা একদম। ভালো আছে, যে দিচ্ছে সে অনুযায়ী করে দিচ্ছে। হুম। সেকেন্ড কথা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করো, দরকার হয় তুমি 10 টাকা বেশি নাও। হুম। তুমি বলে দিবা, ওপেনলি বলে দিবা যে দাদা আমার এই পয়সা হবে না, তাহলে তুমি যেরকম বলছো আমার সেরকম হবে না। তুমি বা আপনি যেটাই বলো যে আপনার এই পেমেন্টটা আমার হবে না, আমাকে আরো একটু বেশি দিন, আমি হুম। কাজ আপনার মতোই আচ্ছা। আর থার্ড কথা হচ্ছে তোমার কাস্টমারকে কাস্টমারের সাথে মানে কমিউনিকেশনটা এত সুন্দর রাখতে হবে যে কাস্টমার তোমাকে যাতে না ফ্রেন্ড ভাবতে পারে, না তো কাস্টমার নিজের থেকে তোমাকে অন্য কিছু ভাবে। হুম। কাস্টমারের সাথে মেইন হচ্ছে কাস্টমারের সাথে বিহেভিয়ার, আর হচ্ছে কাস্টমারের মানে যে ডেট দিচ্ছি সেই ডেট অনুযায়ী কাস্টমারের প্রজেক্ট ডেলিভার। হুম। কাস্টমার এতেই এই খুশি। দুটো এই দুটো মাথায় রাখতেই হবে, তুমি যেই ফিল্ডেই যাও না কেন। আচ্ছা। আচ্ছা। তুমি ফিল্ডেই যাও, তুমি জব করো, তুমি মানে ফ্রিল্যান্সিং করো, তুমি ওই কোম্পানি খুলে বিজনেস করো, যা করবা করো, কোনো কিচ্ছু দেখার নাই। তোমার মেইন করতে হবে কাস্টমারের সাথে কমিউনিকেশন ঠিক রাখতে হবে। হুম। কাস্টমারের সাথে যে ডেডলাইনে কথা হচ্ছে সেই ডেডলাইনে মানে প্রজেক্ট ডেলিভার করতে হবে। হুম। মানে তুমি যেটা বলতে চাইছো, ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে ক্লায়েন্টের সঙ্গে, ট্রান্সপারেন্সি তাহলেই বজায় আর কি রাখতেই সাকসেস হবে, আসবে। যে করেই হোক ট্রান্সপারেন্সি বজায় রাখো। আচ্ছা। আচ্ছা। দরকার হলে তুমি 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 আমি ওই কথাটা বলছি তো, তোমার 10 দিন লাগবে, তুমি 15 দিন চেয়ে নাও। হুম। তোমার এবারে ধরো তোমার 15 দিনের পরেও হলো না, তো কাস্টমারকে বলবা যে দাদা এতটা কমপ্লিট হয়ে গেছে, বাকি সার্ভিসটা আমরা টেকনিক্যাল কোনো ইরো ফেস করছি। হুম। এটা এমন সুন্দরভাবে কাস্টমারকে বোঝাতে হবে, কাস্টমার যাতে বলে যে না দাদা ভালোভাবে আরো ভালোভাবে করুন। মানে কাস্টমারকে সরাসরি এটা বলে যাবে না যে আমি আমার ব্যর্থতার জন্য আমি পারিনি, বা আমি না, সময় মতো করে দিতে পারছি না। কাস্টমারকে কখনো এটা বলবা না যে দাদা আমি ব্যস্ত আছি। হুম। কাস্টমারকে কখনো এটা বলতে হবে না, কারণ ক্লায়েন্ট বড় আশা নিয়ে আমাদের কাছে আসে। হুম। হুম। এখন আমরা আমাদের মানে ব্যস্ততার কারণে ক্লায়েন্টকে অ্যাভয়েড করি। ক্লায়েন্ট কি ভাববে যে আমার কাছে পয়সা নিয়ে নিয়েছে অলরেডি, এখন সেজন্য আমাকে অ্যাভয়েড করে চলছে। ইগনোর করছে আর কি, হ্যাঁ। এটা মানে এমনটা নেগেটিভ আর কি বলাই ইফেক্ট তৈরি হবে। নেগেটিভ ইফেক্ট কোনোভাবেই তৈরি হতে দেওয়া যাবে না। হুম। বুঝলাম, বুঝলাম। আচ্ছা। তো হয় না যে এই যে ওয়েব ডেভেলপমেন্ট যারা করে, তারা রাত হুম। দিন ভরে আর কি কোডিং লেখে। ঠিক আছে, এখন তো এআই এর যুগ আর কি, তো অনেক কোডিং এআই করে দিচ্ছে। তো যারা আর কি নিজের আর কি কোডিং লেখা শুরু করে একবার, তারা কি করে সারা দিন রাত কোডিং করতেই থাকে। তো মানসিক চাপ কিভাবে হ্যান্ডেল করো? দেখো আলটিমেটলি মানে এখানে মানসিক চাপের কথা বলতে গেলে আমি মেইন যে থটটা আছে আমি সেটা বলে দিচ্ছি। আমি মানে কন্টিনিউয়াসলি 2 ঘন্টার বেশি কাজ করি না। হুম। মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি কন্টিনিউয়াসলি 2 ঘন্টার বেশি কাজ করি না। দরকার হলে আমি সকালবেলা একবার করবো 2 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, যতটা পারি আমি ততটা করে নিব। হুম। এরপর সন্ধ্যাবেলার দিকে একটু বসবো, হুম।
আর আমি যদি 2 ঘন্টা করি, সকালবেলা 2 ঘন্টা, সন্ধ্যাবেলা হুম। 2 ঘন্টা, রাত্রিবেলা 2 ঘন্টা, আমি যদি টাইম দিই আমার 6 ঘন্টা এমনিতেই হয়ে যাচ্ছে। এবারে মানে তুমি একটা যেরকম, মানুষ হ্যাঁ। একটা মানুষ যদি 10টা to 5টা শিফট করে, কত হুম। ঘন্টা ডিউটি হচ্ছে ওর? 10টা, 11টা, 12টা, 1, 2, 3, 4, 5, 8 ঘন্টা 5 ঘন্টা, হয়ে যাচ্ছে। 8 ঘন্টা, হ্যাঁ, টোটাল 8 ঘন্টা। 8 ঘন্টা যে হয়ে যাচ্ছে, তার মধ্যে তুমি একবার লাঞ্চ টাইম পাচ্ছ, হুম। পাচ্ছ একটা, এদিকেই তো 2 ঘন্টা চলেই যাচ্ছে। মানে তুমি বলতে চাইছো যে লাইফস্টাইল একটা মানে মেনটেন করতে হবে, যে এমন না যে আমি একবার শুরু করলাম, সারা রাত সারা দিন করতে থাকলাম, আর তারপরে আমি নিজে অসুস্থ হয়ে গেলাম পরে। তো সেরকম যাতে না না, হয় আর কি তুমি। দেখো, ক্লায়েন্টকে আমরা হাই প্রায়োরিটি বেসে দেখবো, হাই প্রায়োরিটি বেস দেখবো বলে যে মানে আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কাজ করবো এমনটা তো না, না। হুম। আমাদেরও একটু ধ্যান দিতে হবে নিজের শারীরিক মানে শারীরিক ইসে মানে কি বলবো, স্বাস্থ্যের দিকে আমাদেরও তো দেখতে হবে না। হুম, একদম একদম। আচ্ছা। আহ তো যেরকম তোমার বিষয়ে আমরা জানতে পারলাম যে তুমি কিভাবে এইসব দিকগুলোকে ট্যাকেল করো। তো এমনও অনেক সময় হয় যে হয় না যে, সাপোজ তুমি ক্লায়েন্টের কাছ থেকে কোনো প্রজেক্ট নিলে, তো প্রজেক্টে হুম। তোমাকে প্রথম 10%, 20% পেমেন্ট করলো, তুমি কাজটা ডেলিভারি দেওয়ার পরে আর পেমেন্ট করলো না, তো এরকম কি কোনো সমস্যা হয়েছে এর আগে? এবং যদি হয়ে থাকে তাহলে এই প্রবলেম গুলো কিভাবে ম্যানেজ করছো? দেখো, এমনটা আমার সাথে বেশ কয়েকবার হয়েছে। হুম। এমনটা হয় না তেমন না। বেশ কয়েকবার হয়েছে প্রথম দিকে। হুম। এখন মানে ক্লায়েন্টের কথাবার্তার ধরণ দেখলেই বোঝা যায় ওই ক্লায়েন্ট পয়সা দেবে কি দেবে না। হুম। এখন আচ্ছা। ক্লায়েন্টের কথাবার্তার ধরণ দেখলেই বোঝা যায়। মানে তোমাকে একটুখানি চোখ কান খোলা রাখতে হবে আর কি, এরকম কি ক্লায়েন্ট দিচ্ছ। ওই আরকি, দেখো, আমি একটু পরিশ্রম করছি তো মনে করো আমি তো এখন মানে সেরকম ভেরিফাইড ক্লায়েন্ট ছাড়া আমি তো 50% জিনিসের কাজে হাতই দেই না। হুম। আনভেরিফাইড ক্লায়েন্ট হবে। আমি সোজা সিম্পল কথা, কোম্পানি লেটার হেডে আমি লিখে পাঠাবো। তুমি হুম। ওটা সাইন করে দিতে হবে। আধার কার্ড, প্যান কার্ড অ্যাটাচ করো। কিংবা যদি তোমার কোম্পানি রেজিস্টার হয়, কোম্পানি সিআইএন কিংবা মাস্টার ডাটার কিংবা হ্যাঁ, সিআইএন কিংবা সিওআই দিতে হবে। মানে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন কিংবা সার্টিফিকেট অফ আইডেন্টিফিকেশন নাম্বার আমাকে দিতেই হবে। আচ্ছা। আমি মাস্টার আচ্ছা। ডাটা বের করে নেবো। যদি আচ্ছা। ক্লায়েন্ট পেমেন্ট রিফিউজ করে, আমি মাস্টার ডাটা বের করে নেবো। আমার লেটার হেডে তোমার সিগনেচার আছে। লেটার হেডের উপর আমার লেখাই আছে তুমি তুমি সিগনেচার করেছো। তোমার এমসি রেজিস্ট্রেড মেল আইডি থেকে মেল করেছো আমাকে। এবারে যদি আমাকে এত কিছু করতে পারো, সিম্পলি আমি যেহেতু একটা কোম্পানি চালাচ্ছি তো আমার কাছে তো লয়ার ফার্ম আছেই। হুম। সোজা কথা, লয়ার ফার্মে যাবো, একটা মানে লিগ্যাল নোটিস বানাবো, পাঠিয়ে দিলাম। পয়সা দিব না, 3টা নোটিস পাঠাবো, কেস ঠুকে দিব। তারপরে যা হবে দেখা যাবে। হ্যাঁ, হ্যাঁ। যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে কি। আমি তো তোমার সাথে আমি তো তোমাকে তো প্রপার এগ্রিমেন্ট করেই কাজ করাচ্ছি না, কাজ করে হুম। দিচ্ছি। একদম একদম। এবারে তুমি যদি মানে এখানে তো এমন না যে তুমি তোমার কি বলবো, তুমি ধরো তোমার কলকাতা থেকে তুমি কোচবিহার আসো আমাকে পেমেন্ট দিতে। এবারে না। তুমি যখন পেমেন্ট আমাকে দিচ্ছ, নিশ্চয়ই তুমিও প্রুফ রাখছো। হুম। আমাকে যদি কেউ ক্যাশ পেমেন্ট করে আমি তো তাকে ইনভয়েস দিব। হুম। অনলাইন পেমেন্ট করলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আসে, আমার ব্যাংক অ্যাকাউন্ট হুম। স্টেটমেন্ট আসে, একদম একদম। মেলাবো, হুম। মেলাই দিব। সেক্ষেত্রে তো আমি তো একটা অ্যামাউন্ট পেয়ে গেলাম না। হুম। একদম একদম। আচ্ছা। সো বর্তমানে কি তুমি কোনো ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম ইউজ করছো প্রজেক্ট আনার জন্য? না, আচ্ছা, সম্পূর্ণটাই আর কি রেফারেল বেজে নাকি? মানে একদম। ইন মাউথ, তাই তো? এমনকি আমি কোনো ক্লায়েন্টকে আজ পর্যন্ত বলিনি যে তুমি আমাকে একটা কাস্টমার দাও, তার 10% আমি তোমাকে দিব। আচ্ছা আচ্ছা। আচ্ছা। সো পুরোটাই মূলত এই 5 বছরের কঠোর পরিশ্রমের আর কি ফল এখন তাই পাচ্ছ, তাই তো? এটা ডিপেন্ড করছে আমার হার্ডওয়ার্কের উপর। আচ্ছা। তো বর্তমানে এখন কি কোনো ইন্টারন্যাশনাল প্রজেক্ট করছো? বুঝলে? ইন্টারন্যাশনাল প্রজেক্ট কি করছো বর্তমানে? বর্তমানে হুম। আহ, না, রিসেন্টলি ডেলিভার করে দিয়েছি, ডেলিভার করে দিয়েছো? কমপ্লিটেড। আচ্ছা। তো আমার তোমার কাছে লাস্ট কোশ্চেন থাকবে, যেহেতু অনেকক্ষণ আর কি হয়ে গেছে, অনেকটা লম্বা। তো লাস্ট কোশ্চেন থাকবে যে যখন তুমি কোনো ইন্টারন্যাশনাল প্রজেক্ট করছো বা শুরু করতে যাচ্ছ, তো তখন ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো তুমি ইন্ডিয়াতে কিভাবে নিচ্ছ আর সেগুলো কিভাবে ট্যাকেল করছো? অনেক সময় কি হয় যে ইন্টারন্যাশনাল প্রজেক্ট যখন তাদের সার্ভারে কোনো কিছু হ্যান্ড ওভার করে দাও,
তারা যদি চলেও যায় তখন আর কোনো মানে ম্যাটার করে না। তো তারা যদি পেমেন্ট না করে। এখানে কিছু কথা শোনো। হুম। ইন্টারন্যাশনাল প্রজেক্ট করার আগে আমি করছি হচ্ছে তোমার কাস্টমারের কাছে প্রথমত 50% পেমেন্ট নিয়ে নিচ্ছি। হুম। এরপর আমি কাজ আমি পুরোটা করব। হুম। আমি প্রথমত আমার সার্ভারে লাইভ করে দিব। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তোমার আচ্ছা। কাজ কমপ্লিট, আচ্ছা, তোমার কাজ কমপ্লিট, বাকি পেমেন্ট দিয়ে দাও। আমার কাজ কমপ্লিট, বাকি পেমেন্ট দিয়ে দিল। কাস্টমারকে ফুল প্রজেক্ট ওর সার্ভারে লাইভ করে দিব, এমনকি একটা কপি আমি ওর ইমেলেও অ্যাটাচ করে পাঠিয়ে দিই। এবারে আচ্ছা, পেমেন্ট আচ্ছা। যেটা রিসিভ করছি, আমি আগে রিসিভ করতাম পেপাল। এই রিসেন্টলি 4-5 দিন ধরে আমি এখন বাইন্যান্স ইউজ করছি। হ্যাঁ, এবার পেপাল হয়তো জানো যে পেপাল ইউজ করলে কি কি হতে পারে। 45 দিনের একটা রিফান্ড পলিসি থাকে। তো এটাই আর কি একটা উম, ইয়ে যে মানুষ এখন ইউজ করবে কি, অনেকে আর কি ক্রিপ্টো ইউজ করে না, তো তাদের কি ইউজ করা উচিত পেপাল বাদ দিয়ে? তোমার কি মনে হয়? এখন 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 সবার ক্ষেত্রে ওই বাইন্যান্সই ঠিক আছে। মাইনাস, ঠিক আছে, যেহেতু মানে কোনো কান্ট্রির বাধ্যবাধকতা আমি নয়। হ্যাঁ, এমনকি আমি এটাও এখন এটা সাজেস্ট করি কাস্টমার, মানে করব আমার তোমার অডিয়েন্স কিংবা আমার মতো যারা ফ্রিল্যান্সার আছে, হুম। যারা কাজ করছে প্রজেক্ট বেসিসে, আমি তাদেরকে এটাই রিফার করবো, যদি পারো ইন্ডিয়ান প্রজেক্টও যদি পারো, তবু পারলে বাইন্যান্সই নাও। কোনো আর কি চার্জ ব্যাকের ভয় নেই। আচ্ছা। তো আর কি বলবো, অনেক আর কি ধন্যবাদ আমাদের এইটুকু সময় দেওয়ার জন্য। তো লাস্ট কিছু কথা বলে শেষ করবো আজকের এই পডকাস্ট। তো আমাদের পাঠশালা অডিয়েন্সের মধ্যে যদি কেউ তোমার কাছ থেকে শিখতে চায়, ঠিক আছে, তো তাদের কি কোনো অপশন আছে? কেন নেই, এখন তো মনে করো ইন্টারনেটের দিন, অনেক কিছুই করা যায়। হুম। আর আমি অবশ্যই। ইউজারকে এটাই বলবো যে যদি তোমরা তোমরা শিখতে ইচ্ছুক, সঞ্চয়ের পাঠশালা টিমের সাথে কন্ট্যাক্ট করো। সঞ্চয় পাঠশালা সেরকম যথোপযুক্ত ব্যবস্থা নিবে তোমাদেরকে শেখানোর জন্য। আচ্ছা, চলো তাহলে দেখা হবে ভবিষ্যতে। তো চলো, এই বলে আজকের এই পডকাস্ট আমরা শেষ করব। তো চলো, জয় হিন্দ, জয় ভারত।